স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এইবার অর্থাৎ 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিলে, সেই তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। তোমাদের মাধ্যমিক পরীক্ষা তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং তোমাদের এই পরীক্ষার রেজাল্ট ঠিক কতদিন পরে বের হবে সেই সম্পর্কে শিক্ষামন্ত্রী আভাসও দিয়ে দিয়েছেন, আনুষ্ঠানিকভাবে একটা ঘোষণাও জারি করে দিয়েছেন। হ্যাঁ, শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুসারে তোমাদের যে রেজাল্ট সেটা বেরিয়ে যাবে প্রায় 90 দিনের মধ্যে। আগামী 90 দিনের মধ্যে তোমাদের পরীক্ষার রেজাল্ট সেটা নির্ধারিত হয়ে যাবে, ফোরকাস্ট হবে। তখন তোমরা জানতে পেরে যাবে কি তোমাদের মূল্যায়ন হয়েছে, সেটা সম্পর্কে তোমরা অবগত হতে পারবে। আর কোন ওয়েবসাইট থেকে সেগুলো তোমরা জানতে পারবে সেগুলো এখন অফিসিয়ালি জানানো হয়নি, সেগুলোর আপডেট পরে আসবে। তো যদি 90 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট বের হয়, সেই নিরিখে বলা যায় যে যেহেতু তোমাদের ফেব্রুয়ারিতে পরীক্ষা শেষ হয়েছে, তাহলে মে মাস নাগাদ তোমাদের রেজাল্ট বের হতে পারে। মেয়ের ধরো ফার্স্ট উইকে বেরোতে পারে বলেই মনে হয়, তবে পরিচালন পদ্ধতি যেরকমভাবে অ্যাক্টিভ, তো সেই নিরিখে বলা যায় যে তোমাদের এতটাও হয়তো দেরি হবে না, মে পর্যন্ত যাবে না, হয়তো তোমাদের এপ্রিলের লাস্ট উইক থেকে মেয়ের ফার্স্ট উইকের মধ্যেই তোমাদের হয়তো রেজাল্টটা বের হবে। তো এই বিষয়ে আমি আরও যেটা বলতে চাই, এই রেজাল্ট বের হওয়ার পরে তোমরা তো একাদশ শ্রেণীতে যথারীতি ভর্তি হবেই। তো ক্লাস 11 বা একাদশ শ্রেণীতে যে ভর্তি হওয়ার সময় তোমরা নিজেরা তো নির্ধারণ করে নেবে কে কোন স্ট্রিমে যাবে। আর্টস, সায়েন্স, কমার্স, তোমরা তোমাদের পছন্দ মতো সেই স্ট্রিমগুলো বেছে নেবে। তবে এই জায়গায় একটা কথা বলি যে তোমরা যারা এইবারে একাদশ শ্রেণীতে বা ক্লাস 11-এ ভর্তি হতে চলেছো, তোমাদের জন্য সেমিস্টার প্রথাটা চালু হতে চলেছে। তোমরা জেনেই গেছো যে সেমিস্টার নিয়ে একটা অনেক দিন থেকেই একটা কথা চলছে। সেই সেমিস্টার পদ্ধতিটা আসলে তাহলে কি? সেমিস্টার পদ্ধতিতে তোমরা যে ক্লাস 11-এ এতদিন পর্যন্ত যেরকম হয়েছিল, ক্লাস 11-এ আলাদা পরীক্ষা হচ্ছিল, ক্লাস 12-এর আলাদা পরীক্ষা হচ্ছিল, সেই রকমই। তবে এই জায়গায় কি হবে, তোমাদের ক্লাস 11-এর জন্য নির্ধারণ হবে দুটো সেমিস্টার, আবার ক্লাস 12-এর জন্য হবে দুটো সেমিস্টার। সেখানে মজার বিষয় হচ্ছে কি, ক্লাস 11-এ তোমাদের যে ফার্স্ট সেমিস্টার যেটা হবে, সেখানে এমসিকিউ টাইপের কোশ্চেন অ্যান্সার থাকবে। আর সেকেন্ড সেমিস্টার যেটা থাকবে, সেখানে হচ্ছে তোমার এসএকিউ বা আর একটু ব্রড কোশ্চেন অ্যান্সার যেগুলো থাকে, সেই সমস্ত প্রশ্নের ধারণগুলো তখন সেকেন্ড সেমিস্টারে থাকবে। তোমাদের যে সিলেবাস এতদিন পর্যন্ত যে ক্লাস 11-এর জন্য বিভিন্ন স্ট্রিমের ছিল, সেখানে কিন্তু একটা বড় সড়ো রদবদল দেখা যাবে, মানে একটা আমূল পরিবর্তন বলতে পারো, সেটা কিন্তু দেখা যাবে। বিশেষত আর্টসের যে সমস্ত সাবজেক্টগুলো, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই হয়তো পরিবর্তন হতে পারে। তো এই জায়গাটা তো আমরা ভাববো রেজাল্ট পরবর্তী সময় হিসাবে, কিন্তু তোমাদের এই যে পরীক্ষার পর থেকে রেজাল্ট, এই যে মাঝের যে অন্তত 3 মাসের যে গ্যাপিং পিরিয়ড, এই পিরিয়ডটাকে তোমাদের তো কিছুটা হলেও কাজে লাগানো উচিত। তো সেই সময়টাকে তোমরা কিভাবে কাজে লাগাবে? আমার মনে হয় এই সময়টাকে, এই মাঝের সময়টাকে তোমরা একেবারেই যে খুব অবহেলার সঙ্গে কাটিয়ে দেবে, যে সারা বছর ধরে একটা প্রস্তুতি নিয়ে একটা পর্ব শেষ হলো, মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেললাম, এখন একটু বেশ ভালো করে আরাম আয়েশ করা যাক, রিল্যাক্স করা যাক। দেখো, তোমাদের এই যে সময়টা, যে বয়সটা বা এখন যে সময়টার মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ, এটা তো তোমাদের জীবনের একদম গঠনমূলক একটা সময়। তো এই সময়টাকে যদি তুমি অবহেলায় কাটিয়ে দাও, তাহলে কিন্তু সেটা তোমার ভবিষ্যতের ওপরে একটা প্রভাব ফেলবে। তাই খুব বেশি হেলাফেলা করে এতখানি সময়টাকে, 90 দিনের গ্যাপিং পিরিয়ডটা কিন্তু কম নয়, এই সময়টাকে যদি তুমি খুব অবহেলা করতে থাকো, তাহলে সেটা কিন্তু তোমার ভবিষ্যতের ওপর একটা প্রভাব ফেলবেই। তাই আমি বলবো, এই সময়টাকে পুরোপুরি একেবারে নষ্ট না করে সেটাকেও কাজে লাগানোর চেষ্টা করো। তোমরা ন্যূনতম একটা কোনো কোর্স করতে পারো, কম্পিউটারের একটা কোনো কোর্স করতে পারো, বা যার যেদিকে ঝোঁক আছে এই শর্ট পিরিয়ডের মধ্যে যেটা করে ফেলা সম্ভব, সেটা তোমরা একটা কিছু শিখে নিতে পারো। তারপরেও যেটা বলবো যে দেখো, পড়ার বিকল্প কিছু হয় না। তুমি হয়তো ক্লাস 11-এর কোন স্ট্রিমে যাবে বা তার কোন বই, সেটা তুমি যেহেতু বুঝতে পারছো না যে এখন কি সিলেবাস হতে চলেছে, পুরনো সিলেবাস না নতুন কিছু আসতে চলেছে, সেটা বুঝতে পারছো না। তাই সেই নিরিখে তোমাকে তো আমি ওই বইটার কথা বলতে পারছি না যে ওই বইটা তোমরা করলে মানে অনেকটা তোমার সুবিধে হবে। কিন্তু যে কাজগুলো তোমরা করতেই পারো, দেখো তোমাদের ইংলিশটা তো কম্পালসারি হিসেবে থাকবেই, বাংলাটাও কম্পালসারি হিসেবে থাকবেই। তাহলে এই বিষয়ের যে অংশগুলো, মানে ইংলিশের যেমন গ্রামার পোর্শন, রাইটিং স্কিল, এটা তো থাকবেই, বাংলার ব্যাকরণ সেটা থাকবেই। তুমি এইগুলোকে খুব ভালো করে স্কিল আপ করে নাও। তাছাড়াও বলবো, বেশ কিছু ভালো বই আছে, বিভিন্ন সাহিত্যিকের অনেক ভালো ভালো বই আছে, যেগুলো তোমরা পড়লে তোমাদের কিন্তু ভাষাগত জ্ঞান বৃদ্ধি পাবে।
তোমাদের অনেক ভাষার উপর দক্ষতা বাড়বে, লেখনী দক্ষতা বাড়বে, তোমাদের বাচন কৌশল অনেক বৃদ্ধি পাবে। তাহলে সেইগুলো যাতে এনহ্যান্স হয় তার জন্য তুমি তাছাড়াও আরও একটা যে ভালো গুণ তৈরি হবে সেটা হচ্ছে পড়ার অভ্যেস। তুমি এই যে এতদিন যে একটা বৎসর ধরে পরিশ্রম করে মাধ্যমিক পরীক্ষাটা দিলে, যে হার্ড পরিশ্রমটা তুমি করে এলে, তারপর যদি এতদিনের একটা গ্যাপ পড়ে যায় নয়, তাহলে তোমার সেই সেই রেসটাই চলতে থাকবে। আবার কিন্তু তোমার মোশনের মধ্যে আসতে একটু সময় লেগে যাবে। তাই সেই মোশনটা যাতে বজায় থাকে তার জন্যই তুমি কিছু না কিছু নিরন্তর পড়তে থাকো। সেটা তোমার পছন্দের বিষয় অনুযায়ী পড়ো। কোনো গল্পের বইও পড়তে পারো, কোনো সাহিত্যিকের কোনো উপন্যাসও পড়তে পারো। তুমি সেই পড়ার মধ্যে নিজেকে যদি বজায় মানে চালিয়ে যেতে পারো পড়াটা, তাহলে দেখবে তোমার যখন নতুন সেশন শুরু হচ্ছে সেই ধারাটা কিন্তু যেহেতু তোমার বজায় থাকছে, খুব একটা তোমার অসুবিধে হবে না। তোমাদের মধ্যে কিন্তু অনেকেই আছে যারা সত্যিই পড়তে ভালোবাসে, খুবই পড়াশোনা করতে পছন্দ করে, মানে সারাক্ষণ হয়তো পড়ার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে বেশি পছন্দ করে। তাদের জন্য তো অবশ্যই বলবো যে তোমরা দিনের বিভিন্ন সময়টাকে নানান রকম বই পড়ার মধ্যে থেকে নিজেকে নিয়োজিত রাখো। যারা সায়েন্স নেওয়ার কথা ভাবছো, তোমাদের কিন্তু বলবো যে তোমাদের যদি সিলেবাস চেঞ্জও হয় তাহলে তোমাদের বিষয়গত কিন্তু খুব বেশি পরিবর্তন হবে না, কারণ সর্বভারতীয় স্তরে যে সমস্ত পরীক্ষা, সেই পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করানোর জন্যই কিন্তু তোমাদের সিলেবাসের খুব বেশি পরিবর্তন হয়তো হবে না। তাহলে তোমরা সেই নিরিখে তোমাদের পুরনো সিলেবাস অনুযায়ী কিছুটা করে হলেও এগিয়ে যেতে পারো। আর যাদের মোটামুটি হলেই হয় এরকম একটা ব্যাপার, তাদেরকেও বলবো যে হয়তো তোমার খুব বেশি পড়াশোনা করতে ভালো লাগে না, তাহলেও বলবো যে মূল স্রোত থেকে একেবারে বাইরে বেরিয়ে যেও না, কিছুটা হলেও তার সঙ্গে টাচে থাকো। তাহলে কিন্তু তোমার পরবর্তী যে তুমি ক্লাসটায় উত্তীর্ণ হতে চলেছো সেইখানে কিন্তু গিয়ে অনেকটাই তোমার সুবিধে হবে। এইবার আসি তোমাদের মধ্যে সেই সমস্ত ছাত্রছাত্রীদের বিষয় নিয়ে যারা হয়তো ভাবতে বসেছো সত্যিই পাসটা হবে তো, আদেও পাস করে আমরা ক্লাস 11 বা একাদশ শ্রেণীতে যেতে পারবো তো। তাদের জন্য বলি যে দেখো, তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে পাশের জন্য যে মার্কসটা নির্ধারণ হয়েছে সেটা হচ্ছে কত, ন্যূনতম 25 মার্কস যদি পাওয়া যায় তাহলেই কিন্তু পাস বলে গণ্য হবে। তো তোমাদের মূল যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর প্রত্যেকটার ক্ষেত্রে 25 নাম্বার যদি তুমি পাও, সেটা কিন্তু অবশ্যই দুটো মিলিয়ে, কোন কোন দুটো না, প্রজেক্ট আর তোমার যে মেন সাবজেক্টে তুমি রিটিন পরীক্ষা দিয়েছো সেই মিলিয়ে হচ্ছে তোমাকে পেতে হবে 25। তোমাদের বেশিরভাগ জনেরই দেখবে যে স্কুল প্রজেক্টে কারোরই 7-8-এর নিচে নিশ্চয়ই নাম্বার পাবে না, অবশ্যই 7-8-এর বেশি মানে 9-10ও পেয়ে যেতে পারো। তাহলে যদি স্কুল থেকে তোমাকে প্রজেক্ট বাবদ এই নম্বরটা দিয়ে দেওয়া হয়, তাহলে বাকি নম্বরটুকু কিন্তু তুমি লেখা বাবদ যদি পেতে পারো তাহলেই তুমি পাস বলে বিবেচিত হবে। আর একটা বিষয় কি, তোমার টোটাল যে 7টা সাবজেক্টের ওপরে পরীক্ষা হয়েছে এই 7টা বিষয়েই কিন্তু তোমাকে পাস করতে হবে, মানে 7টাতেই কিন্তু 25 পেতে হবে। কোনো একটাতেও যদি তুমি দেখা গেল যে 25-এর কম পেয়েছো তাহলেও কিন্তু তোমাকে মাধ্যমিক উত্তীর্ণ বলে ধরে নেওয়া হবে না। এইবার এখানেও একটা মজার বিষয় হচ্ছে, ধরো তোমার বাকি 6টা সাবজেক্টে তুমি 25-এর বেশি পেয়ে গেছো, কোনো একটা সাবজেক্টে 25-এর কম পেয়েছো। এবার কোনটা কম পেয়েছো বা কতটা কম পেয়েছো তার নিরিখে হয়তো বোর্ড বিবেচিত করে তোমাকে সেটা গ্রেস মার্কস দিয়ে হয়তো সেটা উত্তীর্ণ তোমাকে করে দিতে পারে। তো এই ছিল আজকের ভিডিওর আলোচ্য বিষয়বস্তু। তো তোমাদের জন্য পরবর্তীতে যদি আরও কোনো আপডেট পেয়ে যাই তাহলে অবশ্যই সেটা জানিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই চ্যানেলের পাশে থেকো, সঙ্গে থেকো, দেখতে থাকো তোমাদের জন্য নতুন কিছু নিয়ে আসতে পারছি কিনা। আর যে কথাগুলো বললাম সেগুলো একটু মাথায় রেখো, কোনো কিছুর সঙ্গে নিজেকে নিয়োজিত রাখো, একেবারে কিন্তু ডিটাচ হয়ে যেও না। আজকের মতো এখানেই শেষ করছি, সকলে ভালো থেকো।